তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8 ইতিহাসের থার্ড চ্যাপ্টার ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই চ্যাপ্টারটা। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো বন্ধুরা, চলো শুরু করা যাক ইতিহাসের ক্লাস 8-এর ইতিহাসের থার্ড চ্যাপ্টার ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। তো চ্যাপ্টার হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। আচ্ছা, তো চ্যাপ্টার হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। আচ্ছা, তো প্রথমে আমাদের বুঝতে হবে যে ঔপনিবেশিক কি, ঔপনিবেশিক বলতে কি বোঝায়। তো দেখো, আমরা জেনেছি যে এর আগের চ্যাপ্টারে আমরা জেনেছি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথমে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল এবং তারা পরবর্তীকালে ভারতের শাসন শুরু করেছিল। তো এই যে ব্রিটিশ বা ইংল্যান্ড ভারতকে শাসন করত, অর্থাৎ ইংরেজরা ভারতকে শাসন করত, তো ভারত ছিল একটা উপনিবেশ। ভারত ইংল্যান্ডের একটা উপনিবেশ। কোনো দেশ যদি কোনো একটা দেশকে দখল করে তাহলে সেই দেশটা হয় তার উপনিবেশ। তাহলে ইংল্যান্ড ভারতকে দখল করেছিল বা ভারতকে শাসন করত, তাহলে ভারত হচ্ছে ইংল্যান্ডের একটা উপনিবেশ। আর এই ইংল্যান্ড ভারতের যে শাসন ব্যবস্থা চালু করেছিল সেই পদ্ধতিটা, ভারতের যে শাসন ব্যবস্থা চালু করেছিল সেই শাসন ব্যবস্থার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ঔপনিবেশিক শাসন। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ঔপনিবেশিক শাসন। বোঝা গেল? তো এই চ্যাপ্টারে আমরা কি আলোচনা করব? এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ব্যবসা বাণিজ্য করতে করতে ভারতে কিভাবে বিভিন্ন অঞ্চলগুলোকে সে ক্ষমতা লাভ করেছিল, বিভিন্ন অঞ্চলের ক্ষমতা লাভ করেছিল। দেওয়ানি লাভ করা দেখেছি, দেওয়ানি লাভের মাধ্যমে বাংলা, বিহার এবং উড়িষ্যার ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়েছে। এবার ভারতের যখন বিভিন্ন অঞ্চলের ক্ষমতা পেয়েছে, তারপর কিভাবে সেই সব অঞ্চলের উপর তার কর্তৃত্ব অর্থাৎ ক্ষমতা প্রতিষ্ঠা করেছে, সেই সব নিয়ে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারের প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। এই চ্যাপ্টারের প্রথমেই যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। তো কি এই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা? তো আমরা জেনেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা বণিক সংস্থা বা একটা একটা কোম্পানি, যারা ভারতে কি করতে এসেছিল, ভারতে তারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা বণিক সংস্থা। বণিক সংস্থা মানে একটা ব্যবসায়ী সংস্থা আর কি। তো একটা বণিক সংস্থা বা ব্যবসায়ী সংস্থা, তারা ভারতে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। এইবার ব্যবসা বাণিজ্যকে সুষ্ঠুভাবে বা ভালোভাবে করার জন্য তারা ভারতের তিনটে জায়গা, এক হচ্ছে বাংলা, দুই হচ্ছে বোম্বাই, বোম্বাই অর্থাৎ এখন যেটা মুম্বাই, আর তিন মাদ্রাজ, মাদ্রাজ অর্থাৎ এখন চেন্নাই। তো এই তিনটে জায়গায় বাংলা, বোম্বাই আর মাদ্রাজ, এই তিনটে জায়গায় তারা তিনটে বাণিজ্য ঘাঁটি তৈরি করে।
বণিক সংস্থা, তারা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য, ভালোভাবে ব্যবসা বাণিজ্যের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য বাংলা, মুম্বাই এবং মাদ্রাজ, বোম্বাই অর্থাৎ এখন মুম্বাই আর মাদ্রাজ অর্থাৎ চেন্নাই, এই তিনটে জায়গায় তিনটে বাণিজ্য ঘাঁটি তৈরি করে। কি তৈরি করে? বাণিজ্য ঘাঁটি তৈরি করে। বাণিজ্য ঘাঁটি মানে কি? বাণিজ্য ঘাঁটি মানে বলতে পারো ওই কোম্পানিটার তিনটে অফিস। যেমন ধরো একটা কোনো বড় কোম্পানি, সাপোজ ধরে নাও রিলায়েন্স কোম্পানি, তার বিভিন্ন অফিস আছে, দিল্লিতে আছে, কলকাতায় আছে, বিভিন্ন জায়গায় আছে। তারা সেখান থেকে কি করে? সেখান থেকে তারা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কাজকর্ম পরিচালনা করে। তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও এই তিনটে জায়গায় তাদের বাণিজ্য ঘাঁটি অর্থাৎ তাদের অফিস ছিল, এই তিনটে জায়গা। এবং এই তিনটে বাণিজ্য ঘাঁটি থেকেই তারা সমগ্র ভারতে, পুরো ভারতে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। এইবার যখন তারা ভারতের বিভিন্ন অঞ্চলে শাসন ক্ষমতা পায়, তারা তো প্রথমে শাসন করতে আসেনি ভারতে, তারা এসেছিল ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য। তারপর বিভিন্ন রকম ঘটনা হয়, ভারতের বিভিন্ন নবাব, বিভিন্ন রাজাদের বোকামি এবং তাদের যে বুদ্ধিমত্তা, সেই সবের দ্বারা তারা ভারতের বিভিন্ন অঞ্চলে শাসন ক্ষমতা লাভ করেছিল, শাসন ক্ষমতা পেয়েছিল। এইবার এই শাসন ক্ষমতা পাওয়ার পর তারা সেই শাসন করার জন্য, ব্যবসা বাণিজ্য এবং পাশাপাশি শাসন, ভারতের বিভিন্ন অঞ্চল শাসন করার জন্য তারা এই তিনটে জায়গা থেকে, এই বাংলা, বোম্বাই এবং মাদ্রাজ, এই তিনটে জায়গা থেকেই তারা শাসন পরিচালনাও করত। এবং এই তিনটে জায়গা হয় তাদের তিনটে প্রেসিডেন্ট। এই তিনটে জায়গা বাণিজ্য ঘাঁটি, পরে হয় প্রেসিডেন্ট, পরে হয়েছিল প্রেসিডেন্ট, পরে হয় প্রেসিডেন্ট। এই তিনটে বাণিজ্য ঘাঁটি পরে হয় প্রেসিডেন্ট, মানে তিনটে প্রেসিডেন্ট। এবার প্রেসিডেন্টের কাজ কি? সেই প্রেসিডেন্টের আন্ডারে বিভিন্ন অঞ্চল ছিল, বাংলার আন্ডারে বিভিন্ন অঞ্চল, বোম্বাইয়ের আন্ডারে বিভিন্ন অঞ্চল এবং মাদ্রাজের আন্ডারে বিভিন্ন অঞ্চল। এবং সেই অঞ্চলগুলোকে তারা ব্যবসা বাণিজ্য তো করতোই, পাশাপাশি শাসন কাজও করতো, শাসন কাজও পরিচালনা করতো এইসব জায়গাগুলো থেকে। তাহলে এই তিনটে ছিল তাদের তিনটে প্রথমে বাণিজ্য ঘাঁটি, পরে হয় এই তিনটে তাদের তিনটে প্রেসিডেন্ট। আর এই যে ব্যবস্থা, এই তিনটে প্রেসিডেন্ট থেকে যারা যে বিভিন্ন অঞ্চলগুলোকে শাসন করত, এই ব্যবস্থাটাকে বলা হতো প্রেসিডেন্সি ব্যবস্থা। এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে, এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে, ব্যবস্থাটা হচ্ছে, এই ব্যবস্থা হচ্ছে প্রেসিডেন্সি ব্যবস্থা। প্রেসিডেন্সি ব্যবস্থা বোঝা গেল? তাহলে কি হলো? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য চালানোর জন্য তিনটে বাণিজ্য ঘাঁটি তৈরি করেছিল, বাংলা, বোম্বাই, মাদ্রাজ। পরে যখন তারা ভারতের বিভিন্ন অঞ্চলে শাসন ক্ষমতা পেল, তারা এই তিনটে জায়গাকে তিনটে বাণিজ্য ঘাঁটি তৈরি করলো, তিনটে প্রেসিডেন্ট হিসাবে ব্যবহার করতে শুরু করলো। এবং এখান থেকে তারা বিভিন্ন অঞ্চলগুলো শাসন করত, বা বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম তারা এখান থেকে পরিচালনা করতো। প্রশাসনিক কাজ মানে রাজস্ব আদায়, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, বিভিন্ন অন্যান্য বিভিন্ন ব্যবস্থা তারা এখান থেকে কার্যকরী করতো, এখান থেকে চালাতো। তো এই তিনটে বাণিজ্য ঘাঁটি পরে হয়ে যায় তিনটে প্রেসিডেন্ট, এবং তারা এখান থেকে শাসন পরিচালনা করত। এইটাই হচ্ছে, এই ব্যবস্থাটাই হচ্ছে প্রেসিডেন্সি ব্যবস্থা। আর এই প্রত্যেকটা প্রেসিডেন্টে একজন করে লোককে এই প্রেসিডেন্ট গুলো দেখার দায়িত্ব দেওয়া হতো। প্রেসিডেন্টের আন্ডারে যে সমস্ত অঞ্চলগুলো থাকতো, সেই অঞ্চলগুলো কোনো একটা লোককে দেখার দায়িত্ব দেওয়া হতো, কোনো একজন লোককে বা একজন বিশেষ ব্যক্তিকে। যাকে এই দায়িত্বটা দেওয়া হতো তাকে বলা হতো গভর্নর। প্রত্যেকটি প্রেসিডেন্টের
দায়িত্ব থাকতো কার কাছে? গভর্নরের কাছে। গভর্নরের ওপর। তাহলে প্রত্যেকটি প্রেসিডেন্টের দায়িত্ব থাকতো গভর্নরের ওপর। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে প্রথমে বাণিজ্য ঘাঁটি, তারপর সেখান থেকে হলো তিনটে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বিভিন্ন অঞ্চলকে শাসন করত, প্রশাসনিক কাজকর্ম দেখাশোনা করত, এবং এই প্রেসিডেন্টের দায়িত্ব ছিল গভর্নরের উপর। গভর্নর হচ্ছে একজন বিশেষ ব্যক্তি যে এই প্রেসিডেন্টগুলো দায়িত্ব পালন করত, তিনি ছিলেন গভর্নর। বোঝা গেল? তাহলে এই যে ব্যবস্থা, এইটাই হচ্ছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। এটা তাদের শাসন কাজের ক্ষেত্রে, ভারতের বিভিন্ন অঞ্চল শাসন কাজের ক্ষেত্রে বিশেষ এটা তাদের সুবিধা ছিল। এই ব্যবস্থাটার মাধ্যমে তাদের এটা অনেক সুবিধা হয়েছিল এই ব্যবস্থার মাধ্যমে। বেশ, এই পর্যন্ত আমরা বুঝলাম। এবার দেখো, আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন করছে, ভারতের শাসন ক্ষমতা পেয়েছে। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো আসলে তো ছিল একটা কোম্পানি। তারা এসেছিল ভারতে নিজেদের লাভের জন্য, নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য। এবার একটা কোম্পানির উপর একটা দেশকে যদি ছেড়ে দেওয়া হয়, পুরো দেশের শাসন যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি যে 1770 সালে বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল। 1770 সালে বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল, যেখানে কোটি কোটি মানুষ না খেতে পেয়ে মারা গেছে। তো এইরকম একটা ভয়াবহ দুর্ভিক্ষ আমরা দেখেছি। এবার এই খবর ইংল্যান্ডেও পৌঁছে গেছিল। ইংল্যান্ডের যারা শাসন করতো, ইংল্যান্ডের যারা শাসক ছিল, তারাও এই খবরটা জানতে পেরেছিল, এবং এরকম একটা ভয়াবহ ঘটনা জানার পর তাদের এই একটা কোম্পানির উপর একটা দেশের শাসন করার ভার দেওয়া, এই নিয়ে তাদের মধ্যে একটু সমস্যা হয়েছিল, বা এই নিয়ে তাদের সন্দেহ হয়েছিল। তো তারা এবার কোম্পানিকে পুরোপুরি ভারতের শাসন করার যে ক্ষমতা, সেটা তারা দিতে চাইছিল না। তারা কোম্পানির উপর একটা নিয়ন্ত্রণ, একটা কন্ট্রোল রাখতে চাইছিল, যাতে করে কোম্পানির যে সমস্ত কার্যকলাপ সেগুলো তারা ওখান থেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য তারা কিছু ব্যবস্থা নেয়, কিছু আইন নিয়ে আসে যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করবে, কিন্তু তারা কিরকম শাসন করছে, তাদের যে কার্যকলাপ, তার উপর ইংল্যান্ডের একটা নিয়ন্ত্রণ থাকবে, একটা কন্ট্রোল থাকবে। সেই ব্যবস্থাটা তারা চালু করে। এই জন্য তারা কিছু আইন নিয়ে আসে, মানে ইংল্যান্ডের যারা শাসক ছিল তারা কিছু আইন নিয়ে আসে। তো সেই আইনগুলো নিয়ে এবার আলোচনা করব। তো সেই রকম একটা আইন হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন। তো সেই রেগুলেটিং অ্যাক্ট কি, সেই নিয়ে এবার আমরা আলোচনা করব। আচ্ছা, তো দেখো, এবার আমরা রেগুলেটিং অ্যাক্ট কি সেই নিয়ে আলোচনা করব। তো দেখো, রেগুলেটিং অ্যাক্ট মানে একটা আইন। এটা চালু হয়েছিল 1773 সালে। রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল 1773 সালে। তো কি দেখো, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই ও বাংলা প্রেসিডেন্সি তিনটির স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। মানে এই তিনটে যে প্রেসিডেন্সি ছিল, মাদ্রাজ, বোম্বাই এবং বাংলা, এই তিনটে প্রেসিডেন্সির কার্যকলাপ মানে কাজকর্মের উপর হস্তক্ষেপ করা হয়, মানে তারা কি করছে সেটাকে দেখা হবে। গভর্নর জেনারেল বলে নতুন একটি পদ তৈরি করা হয়। গভর্নর জেনারেল বলে নতুন একটি পদ তৈরি করা হয়। তো গভর্নর জেনারেল কি? দেখো, আমরা কি জানলাম যে প্রত্যেকটা প্রেসিডেন্সিতে একজন করে ব্যক্তি সেই প্রেসিডেন্সিটাকে দেখতো, প্রেসিডেন্সির আন্ডারে যে সমস্ত অঞ্চলগুলো আছে সেগুলো সে দেখাশোনা করতো। এইবার এই গভর্নরদেরকে দেখাশোনা করার জন্য, বা গভর্নরদের ওপরে ছিলেন, তো একটা পদ তৈরি করা হলো, বা গভর্নরদেরকে দেখাশোনা করবে গভর্নর জেনারেল।
গভর্নরদের উপরে থাকবে গভর্নর জেনারেল, তিনি বিভিন্ন গভর্নরদেরকে দেখবেন তারা কি কাজকর্ম করছে, আর গভর্নর আবার বিভিন্ন অঞ্চলকে দেখাশোনা করবে। বোঝা গেল? তাহলে এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল বলে একটা পদ তৈরি করা হলো। ঠিক করা হয় বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। বাংলার যে গভর্নর তিনি হবে গভর্নর জেনারেল। তো বলবো কে বাংলার গভর্নর ছিল? এই 1773 সালে বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। তো তিনিই হন ভারতের বা এই তিনটে প্রেসিডেন্সির গভর্নর জেনারেল। বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস, তিনিই হয় গভর্নর জেনারেল, এবং তার আন্ডারে এই বাংলা, মাদ্রাজ এবং বোম্বাই এই তিনটে অঞ্চল ছিল। তার অধীনে মাদ্রাজ ও বোম্বাই বাণিজ্যিক ঘাঁটিগুলির গভর্নররা থাকবেন। তাহলে তার আন্ডারে মাদ্রাজ এবং বাংলার গভর্নর তো ওয়ারেন হেস্টিংসই ছিল, আবার তিনি হলেন গভর্নর জেনারেল, তাহলে তিনি বাংলাটাকেও দেখবেন, পাশাপাশি মাদ্রাজ এবং বোম্বাইয়ের যে গভর্নর তাদেরকেও তিনি দেখবেন। বোঝা গেল? আরেকবার বলছি, বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস, তিনি হন গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল মানে গভর্নরদের উপরে। তাহলে এবং তার আন্ডারে বাংলা তো থাকলোই, তার পাশাপাশি মাদ্রাজ এবং বোম্বাই যে গভর্নর তারাও তার আন্ডারে থাকবে। বোঝা গেল? গভর্নর জেনারেলের মেয়াদ হবে 5 বছর। এই যে দেখো, এই গভর্নর জেনারেল 5 বছর থাকবে, তারপর আবার অন্য গভর্নর জেনারেল আসবে। এখন দেখো যে আমাদের যে ভোট হয়, ভোটের মাধ্যমে বিভিন্ন মন্ত্রীদের আমরা বেছে নিই, সেটাও দেখো 5 বছরই হয়। তাহলে এটাও অনেকটা সেই এখান থেকেই ব্যবস্থাটা এসছে আর কি। তো গভর্নর জেনারেলের মেয়াদ 5 বছর হবে। 4 জন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেল কাউন্সিল। 4 জন সদস্য থাকবে সেই গভর্নর জেনারেলের আন্ডারে, তারা এই কাজকর্মগুলোকে করবে। বস্তুত এই আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়, এবং এই আইনের দ্বারা কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয়েছিল। বোঝা গেল? তাহলে এই হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। তাহলে কি হলো রেগুলেটিং অ্যাক্ট? 1773 চালু হলো। এর মাধ্যমে যে বিভিন্ন প্রেসিডেন্সিতে যে কোম্পানির যে কার্যকলাপ তার উপর একটা হস্তক্ষেপ তারা কোম্পানি ইংল্যান্ড থেকে করা হয়। আর গভর্নর জেনারেল বলে একটা নতুন পদ তৈরি করা হয়, এবং তার আন্ডারে এই তিনটে বাণিজ্য ঘাঁটি বা এই তিনটে প্রেসিডেন্ট থাকবে, আর এটার মেয়াদ 5 বছর হবে। তো এই হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। বোঝা গেল? বেশ, এইবার এই সংক্রান্ত আরেকটা এই ভারতের শাসনের উপর ইংল্যান্ডের যে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, সেটা কার্যকরী করার জন্য আরেকটা আইন চালু করা হয়েছিল, সেটা হচ্ছে পিটের ভারত শাসন আইন। পিটের ভারত শাসন আইন। তো কি দেখো পিটের ভারত শাসন আইন? এই যে পিটের ভারত শাসন আইন কি দেখো, 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট, প্রধানমন্ত্রীটার নাম উইলিয়াম পিট, নতুন একটি আইন বানান। তিনি একটি নতুন আইন বানান। কি আইন? সেই আইনকে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলা হয়। তো একটা নতুন আইন চালু করেন কে? ইংল্যান্ড বা ব্রিটেন। ইংল্যান্ড কি বলা হয়? ব্রিটেন। ইংল্যান্ড কি বলা হয়? ব্রিটেন। তো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় 1784-তে উইলিয়াম পিট। তো তিনি একটা নতুন আইন চালু করেন ভারতকে শাসন করার জন্য, সেটাই হয় পিটের ভারত শাসন আইন, যেটা 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ওই আইনটি বলবৎ হয়েছিল। বলবৎ হয়েছিল মানে চালু হয়েছিল। 1784-তে আইনটা বানানো হয়েছিল, আর 1785-তে ওই আইনটা চালু করা হয়েছিল। কি আইন? এর ফলে ভারতের ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল। এই আইনটার ফলে এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কিছুটা হয়েছিল, আর পুরোপুরি হয়েছিল এই পিটের ভারত শাসন আইনের দ্বারা। তো ব্রিটিশ কোম্পানির যে কার্যকলাপ, যে কাজকর্ম, তার উপর ব্রিটেনের পার্লামেন্ট মানে ইংল্যান্ডের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট বা ইংল্যান্ডের যে শাসক, তাদের নজরদারি মানে তারা সেটাকে দেখতো, সেটাকে কন্ট্রোল করতো, সেটা নিশ্চিত হয়েছিল। বোঝা গেল? তারপর কি বলছে দেখো, বলছে পিট প্রণীত আইন মোতাবেক একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। একটা বোর্ড অফ কন্ট্রোল। তো বোর্ড অফ কন্ট্রোল কি? বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। এই বোর্ডকে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থার পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়। তাহলে দেখো বোর্ড অফ কন্ট্রোলটা কি? আমরা দেখলাম তিনটে প্রেসিডেন্সির তো প্রত্যেকটা একটা করে গভর্নর থাকবে। সেই গভর্নরদের উপরে থাকলে একটা করে গভর্নর জেনারেল, সে কি করবে? প্রত্যেকটা গভর্নরকে দেখবে কি করছে,
এই গভর্নর জেনারেলের উপরে আবার থাকবে বোর্ড অফ কন্ট্রোল। এই গভর্নর জেনারেলকে আবার দেখবে বোর্ড অফ কন্ট্রোল, যে বোর্ড অফ কন্ট্রোল তাহলে গভর্নর জেনারেলকে দেখবে কি করছে, আর গভর্নর জেনারেল দেখবে গভর্নররা কি করছে, আর গভর্নররা বিভিন্ন অঞ্চলকে শাসন করবে। তাহলে দেখো এই বোর্ড অফ কন্ট্রোল তাহলে দেখো পরোক্ষভাবে সব কিছুকেই দেখছে। আর এই বোর্ড অফ কন্ট্রোলের কাছ থেকে খবর নেবে কে? ইংল্যান্ডের পার্লামেন্ট বা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তাহলে দেখো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এই বোর্ড অফ কন্ট্রোলের মাধ্যমে গোটা ভারতের খবরাখবর পেয়ে যাবে বা নজরদারি চালাতে পারবে এই বোর্ড অফ কন্ট্রোলের মাধ্যমে। সেই বোর্ডকে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন, রাজস্ব ব্যবস্থার পরিচালনা পুরো দায়িত্ব দেওয়া হবে। এই বোর্ড অফ কন্ট্রোলের উপরই সামরিক, কোম্পানির যে সামরিক এবং অসামরিক শাসন, সামরিক বলতে বিভিন্ন সেনাবাহিনী, যুদ্ধ, এই সমস্ত ব্যাপার। অসামরিক মানে অন্যান্য বিভিন্ন শাসনের কাজ, রাজস্ব ব্যবস্থা, রাজস্ব আদায়, এই সমস্ত পুরো দায়িত্ব বোর্ড অফ কন্ট্রোলের হাতে থাকবে। বোর্ড অফ কন্ট্রোলের আন্ডারে থাকবে গভর্নর জেনারেল, গভর্নর জেনারেলের আন্ডারে থাকবে বিভিন্ন গভর্নর, আর গভর্নররা বিভিন্ন অঞ্চলকে দেখাশোনা করবে। পাশাপাশি ওই আইনে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেল কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। এবং এই আইনে বলা হয়েছিল যে প্রত্যেকটা ভারত কোম্পানির প্রশাসনিক কর্তা, প্রত্যেকটা বিভিন্ন রকম প্রশাসনিক কর্তা মানে বিভিন্ন রকম কর্মচারী কোম্পানির, তারা এই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মানে গভর্নর জেনারেলের কথা মেনে চলবে। বোঝা গেল? তাহলে এই দুটো আইনের মাধ্যমে ভারতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, সেই শাসনের উপর কোম্পানির একটা ইংল্যান্ডের পার্লামেন্ট বা ইংল্যান্ডের শাসকদের একটা কন্ট্রোল চলে এসেছিল। বোঝা গেল? বেশ, তাহলে এই গেল দুটো আইন যেটার মাধ্যমে ভারতের শাসনের উপর ইংল্যান্ডের নিয়ন্ত্রণ এসেছিল। বেশ, এরপর আমরা আলোচনা করব, আচ্ছা এরপর আমরা আলোচনা করব এই যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন শুরু করলো, এরপর বিভিন্ন গভর্নর জেনারেল আস্তে আস্তে আমরা জানবো। প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। তো এই যে বিভিন্ন গভর্নর জেনারেল বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্যক্তি, তারা ভারতে এসে, বিভিন্ন শাসক ভারতে এসে, তারা ভারত যখন শাসন করেছিল, ভারতের বিভিন্ন বিষয়ে তারা সংস্কার করেছিল। সংস্কার মানে পুরনো বিভিন্ন ব্যবস্থাকে বদলে তারা নতুন নতুন ব্যবস্থা চালু করেছিল। সেটা বিচার ব্যবস্থার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এবং অন্যান্য বিভিন্ন ব্যবস্থার ক্ষেত্রে তারা করেছিল। তো সেই সমস্ত সংস্কার ব্যবস্থাগুলো আমরা এখন আলোচনা করব। তো আমরা আলোচনা করব বিভিন্ন এরকম গভর্নর জেনারেল বা বিভিন্ন শাসকদের বিভিন্ন সংস্কার। তো প্রথম আমরা আলোচনা করব ওয়ারেন হেস্টিংস, যিনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এবং আরেকজন গভর্নর জেনারেল পরবর্তী, যার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস, তাদের দ্বারা করা বিভিন্ন সংস্কার। তাহলে ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের সংস্কার। আচ্ছা, তো ওয়ারেন হেস্টিংস আর লর্ড কর্নওয়ালিসের সংস্কার, এটা আমরা আলোচনা করব। তো ওয়ারেন হেস্টিংস ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেল। ওকে, তো চলো ওয়ারেন হেস্টিংসকে একটু দেখি।
ওকে, তো ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তো তিনি কি কি সংস্কার করেছিলেন? সংস্কার মানে বিভিন্ন পুরনো যে সমস্ত ব্যবস্থা সেগুলোকে বদলে নতুন কিছু ব্যবস্থা চালু করা, সেটাই হচ্ছে সংস্কার করা। তো কি কি তিনি করেছিলেন সেটা আমরা আলোচনা করব। তো তিনি প্রথম যেটা করেছেন, তো জেনারেল তার সংস্কার, বেশ। তো তিনি যেগুলো করেছিলেন, তিনি প্রথম যেটা করেছিলেন, প্রতিটি জেলাতে একটি করে দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন। তো তিনি যেটা প্রথম কাজ করেছিলেন, প্রতিটি জেলাতে একটা করে দেওয়ানি আর ফৌজদারি আদালত স্থাপন করেছিলেন। তো দেওয়ানি আদালত কি? দেওয়ানি আদালত হচ্ছে জমি জমা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে যেখানে সমস্যার সমাধান করা হয় বা মামলার করা হয়। জমি জমা, রাজস্ব, এই সমস্ত বিষয় নিয়ে যেসব আদালতে মামলা করা হয় বা সেই সব সমস্যার সমাধান করা হয়, সেটা হচ্ছে দেওয়ানি আদালত। আর ফৌজদারি হচ্ছে বিভিন্ন রকম অপরাধমূলক কাজে শাস্তি দেওয়া হয়, যেমন চুরি, ডাকাতি, খুন, এই সমস্ত বিভিন্ন অপরাধমূলক কাজে শাস্তি দেওয়া হয় বা মামলা বিচার করা হয় ফৌজদারি আদালতে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা জেলাতে তিনি একটা করে দেওয়ানি আর একটা করে ফৌজদারি আদালত তৈরি করেছিলেন। দেওয়ানি আদালত রাজস্ব, জমি জমা সংক্রান্ত বিচার করবে, আর ফৌজদারি আদালত বিভিন্ন অন্যায় অপরাধমূলক কাজ যেমন চুরি, ডাকাতি, খুন, এইসবের বিচার করবে। তো তিনি এটা করেছিলেন, তাহলে তার এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী তিনি কলকাতায় একটা সুপ্রিম কোর্ট তৈরি করেছিলেন। তিনি কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি করেছিলেন। কত সালে? 1784 সালে। এখন যেটা দিল্লিতে আছে সুপ্রিম কোর্ট, মানে সর্বোচ্চ বিচারালয়, সব থেকে উপরের যে আদালত সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, যেটা তখন কলকাতায় তৈরি হয়েছিল। এবং রেগুলেটিং অ্যাক্ট এটা বলা হয়েছিল, এই যে আগে রেগুলেটিং অ্যাক্ট করলাম সেখানে বলা হয়েছিল যে একটা সুপ্রিম কোর্ট তৈরি করার কথা। তো সেটা তৈরি করার কাজটা করেছিলেন ওয়ারেন হেস্টিংস। বোঝা গেল? বেশ। 3 নম্বর হচ্ছে বিচার ব্যবস্থার সমস্ত কিছু লিখে রাখার ব্যবস্থা। লিখে রাখা, এর আগে মানে নবাব আমলে বা ভারতের যে সমস্ত রাজারা শাসন করতো তারা হয়তো মৌখিক সমস্ত কিছু বিচার করতো, যে কোনো একটা কেউ অন্যায় করেছে বা কোনো কিছু সমস্যা হয়েছে, যে মৌখিক একটা বিচার হলো, তার একটা শাস্তি হয়ে গেল, এরকম। কিন্তু এই সময় থেকে, ওয়ারেন হেস্টিংস এর আমল থেকে বিচারের সবকিছু লিখে রাখার ব্যবস্থা হলো। এখনো দেখবে আদালতে সবকিছু লিখে রাখা হয়, এখন তো কম্পিউটারে সবকিছু রেখে দেওয়া হয়, কিন্তু এই যে লিখে রাখার ব্যবস্থা এটা চালু হলো ওয়ারেন হেস্টিংস এর আমল থেকে। এর মাধ্যমে কি হলো? বিচার ব্যবস্থাটা আরো সুষ্ঠুভাবে আরো উন্নত হলো। তো এটা তিনি করলেন, তাহলে বিচার ব্যবস্থা সমস্ত কিছু লিখে রাখার ব্যবস্থা করলেন। আর ভারতে যে সমস্ত আইনগুলো প্রচলিত ছিল, বিভিন্ন হিন্দু আইনগুলো প্রচলিত ছিল, সেগুলো তো বিভিন্ন ভাষায় ছিল, সেগুলোকে তিনি বিভিন্ন পণ্ডিতদেরকে দিয়ে তিনি সেগুলোকে একটা সার সংকলন তৈরি করেছিলেন, যে বিভিন্ন হিন্দু আইনগুলির
সার সংকলন তৈরি করেন। সার সংকলন তৈরি করেন। সার সংকলন মানে সমস্ত আইনগুলোকে তিনি একটা সংক্ষেপে তিনি একটা সার সংকলন তৈরি করেন। তাহলে এইগুলো হচ্ছে তার কাজ। তিনি প্রত্যেকটা জেলায় দেওয়ানি এবং ফৌজদারি আদালত তৈরি করলেন, সুপ্রিম কোর্ট তৈরি করলেন 1784-তে, বিচার ব্যবস্থা সমস্ত কিছু লিখে রাখার ব্যবস্থা করলেন এবং বিভিন্ন হিন্দু আইনগুলির সার সংকলন তৈরি করলেন বিভিন্ন পণ্ডিতদেরকে দিয়ে। তিনি নিজে করেননি, বিভিন্ন পণ্ডিতদের সাহায্যে তিনি এটা করেছিলেন। তাহলে এই হলো ওয়ারেন হেস্টিংসের সংস্কার। বোঝা গেছে? ওকে, এবার চলো আমরা কর্নওয়ালিসের সংস্কারগুলো দেখব। এবার আমরা কর্নওয়ালিসের সংস্কারগুলো দেখব। কর্নওয়ালিসের সংস্কারগুলো আমরা দেখব। ওকে, তো কর্নওয়ালিস কি কি সংস্কার করেছিল চলো সেটা দেখি। তো কর্নওয়ালিসের যেটা প্রথম সংস্কার সেটা হচ্ছে তিনি ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে সমস্ত আইনগুলো ছিল আগে, মানে ইংরেজরা আসার আগে বিভিন্ন অঞ্চলের যে সমস্ত আইনগুলো ছিল, সেই আইনগুলো বিভিন্ন রকম ছিল, সেইগুলোকে তিনি একত্রিত করে এক জায়গায় করে একটা সংহত বা একটা বিধিবদ্ধ আইন চালু করেছিলেন। মানে এক জায়গায় করে একটা সুন্দর আইন চালু করেছিলেন, বা একটা একটা নির্দিষ্ট একটা একটা আইন চালু করেছিলেন। তাহলে তিনি কি করেছিলেন? বিভিন্ন ভারতের বিভিন্ন আইনগুলোর একত্রিত করে বিধিবদ্ধ আইন চালু করেছিলেন। বিধিবদ্ধ আইন চালু করেছিলেন। বিধিবদ্ধ আইন মানে সব আইনগুলোকে এক জায়গায় করে তিনি একটা সুন্দর করে একটা আইনগুলোকে সাজিয়েছিলেন, সেটাই হচ্ছে বিধিবদ্ধ আইন। মানে সব বিভিন্ন জায়গায় এলোমেলো যে আইনগুলো ছিল, যে একটা ঘরে জামা কাপড় সব এলোমেলো আছে, তিনি কি করেছিলেন? সেই জামা কাপড়গুলোকে সাজিয়ে সুন্দরভাবে একটা আলমারিতে গুছিয়ে রেখেছিলেন। তো ঠিক সেরকমই বিভিন্ন জায়গার আইনগুলোকে তিনি এক জায়গায় করে খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন, সেটাই হচ্ছে বিধিবদ্ধ আইন। এই যে তিনি সাজিয়েছিলেন সমস্ত আইনগুলোকে, এইটাকে বলা হয় কর্নওয়ালিস কোড। কর্নওয়ালিস কোড কি বলা হয়? কর্নওয়ালিস কোড। বোঝা গেল? কর্নওয়ালিস কোড। বাইরে একটু কুকুরে ঘেউ ঘেউ করছে, তো একটু ইগনোর করে পড়াটার দিকে একটু মনে রাখবে। তো এই যে আইনগুলোকে তিনি বিধিবদ্ধ করে চালু করলেন, একটা নতুন আইন চালু করলেন, সেটাকে বলা হচ্ছে কর্নওয়ালিস কোড। বোঝা গেল? ওকে, ঠিক আছে। আর কর্নওয়ালিস আরেকটা যেটা করলেন, তিনি করলেন কি, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিদের তিনি এই ওয়ারেন হেস্টিংস, মানে এর আগে ওয়ারেন হেস্টিংস এর আমলে বিচার ব্যবস্থার সঙ্গে বিভিন্ন ভারতীয়রা যুক্ত ছিল, বিভিন্ন ভারতীয়রা বিচার ব্যবস্থার মধ্যে ছিল। আর ওয়ারেন হেস্টিংস তিনি সমস্ত ভারতীয়দের বিচার ব্যবস্থা থেকে বাদ দিয়ে সম্পূর্ণভাবে মানে ইংল্যান্ডের ব্যক্তিদেরকে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত করলেন। অর্থাৎ তিনি বিচার ব্যবস্থার সম্পূর্ণ ইউরোপীয়করণ করেন। ইউরোপীয়করণ মানে সম্পূর্ণ তিনি ইংল্যান্ডের স্টাইলে করেন। যেটা আগে ওয়ারেন হেস্টিংস পর্যন্ত ভারতের বিভিন্ন ব্যক্তিরাও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল, ভারতের বিভিন্ন পদ্ধতি বিচার ব্যবস্থার মধ্যে ছিল, ওয়ারেন হেস্টিংস সেগুলোকে বাদ দিয়ে একদম সম্পূর্ণভাবে ব্রিটিশদের স্টাইলে ইউরোপীয়করণ তিনি করেছিলেন। বোঝা গেল? বা ইউরোপের স্টাইলে করেছিলেন, যেটা কি বলা হচ্ছে সম্পূর্ণ ইউরোপীয়করণ করেছিলেন। তাহলে এই হচ্ছে কর্নওয়ালিসের সংস্কার। তিনি বিভিন্ন জায়গার আইনগুলোকে এক জায়গায় করে
সাজিয়ে একটা সুন্দর আইন তৈরি করলেন, যেটা হচ্ছে কর্নওয়ালিস কোড। আর তিনি সম্পূর্ণ ইউরোপীয়করণ করেছিলেন, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত কিছু তিনি ভারতীয়দের বাদ দিয়ে ইংল্যান্ডের ব্যক্তিদের বা ইংল্যান্ডের স্টাইলে তিনি করেছিলেন। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে কোড নেপোলিয়ন, এই সরি কর্নওয়ালিস কোড। বেশ, আর একটা কথা বলতে ভুলে গেছি, কর্নওয়ালিসও ছিলেন ভারত আমাদের একজন গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিংস এর পরবর্তীকালে কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস তিনি গভর্নর জেনারেল হয়েছিলেন। বেশ, এবার চলো আরেকজন ব্রিটিশ একজন শাসক, যার নাম হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম লর্ড উইলিয়াম বেন্টিং বেন্টিং এর সংস্কার। লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কার। ওকে, তো লর্ড উইলিয়াম বেন্টিং কি সংস্কার করেছিল সেটা আমরা জানবো। লর্ড উইলিয়াম বেন্টিং, ওকে। ওকে, তো লর্ড উইলিয়াম বেন্টিং কি সংস্কার করেছিলেন? এক নম্বর, বেন্টিং যেটা করেছিলেন, তিনি প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন। প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছেন। কি প্রশাসনিক ব্যয়? প্রশাসনিক ব্যয় মানে এই শাসন পরিচালনা, বিভিন্ন ব্যবস্থাগুলোকে কার্যকরী করার জন্য যে সমস্ত খরচ হতো, সেই খরচটাকে তিনি কমাতে চেয়েছিলেন। প্রশাসনিক ব্যয় মানে শাসন করার জন্য, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, এসবের জন্য যে খরচ, সেটাকে তিনি কমাতে চেয়েছিলেন। তাহলে প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন। বোঝা গেল? এটা তার এক নম্বর সংস্কার। দু নম্বর সংস্কার হচ্ছে তিনি কোম্পানির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ এইসব বাদ দিয়ে তিনি যোগ্যতার উপর গুরুত্ব দিয়েছিলেন। তাহলে কোম্পানির কর্মচারী, যেটা কিন্তু খুব ভালো একটা দিক, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার উপর গুরুত্ব। যোগ্যতার উপর গুরুত্ব। তাহলে এটা তার দু নম্বর কাজ, যে কোম্পানির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার উপর গুরুত্ব দিয়েছিলেন। এটা তার একটা গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, তিন নম্বর, তিনি ভূমি রাজস্ব নির্ধারণের উপর গুরুত্ব দিয়েছিলেন। ভূমি রাজস্ব অর্থাৎ ধরো কোনো একটা চাষির কতটা জমি আছে, সেই জমিটা দেখে, সেই জমিটা কি ফসল হয় সেগুলো দেখে রাজস্ব নির্ধারণ করা হবে। তো এইটাই হচ্ছে ভূমি রাজস্ব নির্ধারণের তিনি ওপর জোর দিয়েছিলেন। বোঝা গেল? যে ভূমির ওপর সঠিকভাবে রাজস্ব নির্ধারণ করা, যে এমন নয় যে কারোর অল্প জমি আছে প্রচুর রাজস্ব তার উপর নিয়ে নেওয়া হলো, কারোর অনেক জমি আছে তার কাছে কম নেওয়া হচ্ছে, এরকম নয়। যার যেরকম জমি আছে সেই অনুযায়ী রাজস্ব নেওয়া হবে। এইটা হচ্ছে ভূমি রাজস্ব নির্ধারণ। আর তার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল উত্তর এবং মধ্য ভারতের ঠগী দস্যুদের দমন। আচ্ছা, তো এই ঠগী দস্যু কি সেটা তোমাদের বলবো। ঠগী দস্যুদের দমন। তো এই সময়, এই ব্রিটিশ শাসনের সময় ভারতে, এই 1700 থেকে 1800 এই সময়ের মধ্যে ভারতে
ঠগী দস্যুরা এই উত্তর এবং মধ্য ভারতে তাদের খুব প্রভাব ছিল। তো তারা কি করতো বলি। তো এই ঠগী দস্যুরা দ্বারা দেখায় ঠগী দস্যু এই যে, আর হচ্ছে আচ্ছা। তো দেখো এই হচ্ছে ঠগী দস্যু। তো তারা কি করত, তারা সাধারণ বেশি থাকতো। তো সাধারণ বেশি থাকে, আগেকার দিনে তো এত গাড়ি এত যানবাহন এত উন্নত ছিল না। আগেকার দিনে লোক গরুর গাড়িতে করে পালকিতে করে বিভিন্ন জায়গায় যেত। তো অনেক সময় কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো জমিদাররা কোনো টাকা পয়সা নিয়ে ফিরছে এরকম তারা দেখতো, লক্ষ্য রাখতো, সেগুলো খবর তারা আগে থেকেই পেত। তারপর তারা সেই পালকির সঙ্গে বা সেই গরুর গাড়ির সেই দলের সঙ্গে তারা পথিক হিসাবে বা সাধারণ মানুষ হিসাবে তারা মিশে যেত। তারা দস্যুদের মতো কিন্তু তাদেরকে দেখতে লাগতো না, মিশে যেত। এবার যখন এবার আগেকার দিনে যাত্রা এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে অনেকটা সময় লাগতো, রাত্রে হয়তো তারা কোনো এক জায়গায় বিশ্রাম নিত। তখন সেই সুযোগে তারা সেই লোকগুলোকে তাদের কাছে এক ধরনের কাপড় থাকতো, সেই কাপড়টাকে গলায় জড়িয়ে তাদেরকে ফাঁস দিয়ে হত্যা করতো এবং তাদের সমস্ত টাকা পয়সা সোনা দানা সবকিছু লুটপাট করে নিত। তো এই যে দেখো কাপড়, এটা গলায় জড়িয়ে তাদেরকে হত্যা করে লুটপাট করে নিত। তো এই যে ঠগী দস্যু তাদের মানে ভয় বা তাদের এই সমস্ত কাজকর্মের জন্য এই উত্তর এবং মধ্য ভারতের মানুষেরা খুবই আর কি সমস্যায় পড়েছিল, বিরক্ত ছিল। তো তিনি এই দস্যুদের দমন করার জন্য ওয়ারেন হেস্টিংস স্লিম্যান বলে একজনকে, স্লিম্যান স্লিম্যান বলে একজন কর্নেলকে তিনি এই দায়িত্বটা দিয়েছিলেন। স্লিম্যান বলে একজন কর্নেলকে। স্লিম্যান কি করেছিল, একটা টিম তৈরি করেছিল এবং এই সমস্ত দস্যুদের উপর গোপন নজরদারি চালাতো, যে এরা কি করছে, কিভাবে এরা এই সমস্ত কাজকর্মগুলো করে নজরদারি করতে, এবং তারা ধীরে ধীরে এই সমস্ত ঠগী দস্যুদেরকে ধরেছিল এবং দমন করেছিল। বোঝা গেল? আর একটা কথা শোনা যায়, এটা কতটা সত্যি বা মিথ্যা আমি ঠিক বলতে পারছি না, তবে শোনা যায় অনেক বই বা অনেক জায়গাতেই এরকম বলা আছে যে এই ঠগী দস্যুরা নাকি ব্ল্যাক ম্যাজিক বা এরকম তন্ত্র এই সমস্ত জানতো। তারা এইসব দিয়ে আর কি মানুষকে ভুল বোঝাতো বা এইসব তারা জানতো আর কি। তো তো কতটা কি সত্য মিথ্যা সেটা নিয়ে সন্দেহ আছে। তো যাই হোক, তো এই ওয়ারেন লর্ড বেন্টিং এর আদেশে স্লিম্যান, যিনি ছিলেন একজন কর্নেল, তিনি এই ঠগী দস্যুদের কি করেছিলেন, দমন করেছিলেন। বোঝা গেল? তো এই ক্লাসে এই পর্যন্তই থাকবে। এই চ্যাপ্টারের পরবর্তী বিভিন্ন টপিকগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিও। তাহলে যখনই আমরা ভিডিও দেবো তখনই তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞান বাড়ে। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।